ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। বিসিবির নির্বাচক পদ থেকে সরে দাঁড়িয়েছেন হান্নান সরকার। প্রশ্ন উঠেছে কেন, কোনো চাপের কারণে কি মাত্র 1 বছরের মধ্যেই পদত্যাগ করেছেন হান্নান? এই শঙ্কা উড়িয়ে দিয়ে জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার জানিয়েছেন কোচিংয়ে যুক্ত হবেন বলেই চাকরি ছাড়া। গণমাধ্যম কর্মীদের সঙ্গে ফ্রেম বন্দী হলেন হান্নান সরকার। জাতীয় দলের সিলেক্টর হিসেবে নিজের শেষ মাসটাই যে শুরু করলেন হান্নান, এরই মধ্যে বিসিবিকে নির্বাচকের পদ ছাড়ার আনুষ্ঠানিক বার্তাও পাঠিয়েছেন। প্রশ্ন ওঠে, অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ও এশিয়া কাপ জয়ী নির্বাচক কি কোনো চাপে পড়ে চাকরি ছাড়লেন? সাকিবের রিটায়ারমেন্টের একটা ইস্যু, রিয়াদের রিটায়ারমেন্ট, তামিমের রিটায়ারমেন্ট, অনেকগুলো কিন্তু এই 1 বছরের সময়ের মধ্যে ঘটেছে এবং আপনি দেখবেন এই সময়গুলোর মধ্যে আপনি রিটায়ারমেন্ট বা এই ইস্যুগুলোকে খুব সুন্দরভাবে ট্যাকেল করা হয়েছে। সিলেকশনের ব্যাপারে যেই বাধার কথাগুলো বলা হতো, আমরা আসার পর অন্তত আমাদের লজিক দিয়ে আমরা এই 2 বোর্ড প্রেসিডেন্টের আন্ডারে আমি সিলেক্টর হিসেবে কাজ করলাম, ন্যাশনাল সিলেক্টর হিসেবে। আমি আসলে ওই বাধার সম্মুখীন হতে হয়নি। সবশেষ কয়েক মাসে নিজের ফেসবুক পেজে অনেক ক্রিকেটারকে নিয়েই ভিডিও পাবলিশ করতেন হান্নান। অধিকাংশই তার সিলেক্ট করা তরুণ ক্রিকেটার। এই নিয়ে তুলনামূলক সিনিয়র ক্রিকেটারদের মধ্যে অসন্তোষও দেখা গিয়েছিল। তবে কি সেই কারণেই হান্নানের পদত্যাগ? হিট করার জন্য আগে টাচ করতে হবে, তারপরে হিট করবে। তারা এরকম আলোচনা ছিল কিনা সেটাই তো জানি না। আমি ওইভাবে চিন্তা করিনি। আসলে আমি আমার জায়গায় কতটুকু অনেস্ট, আমি আমার জায়গায় কতটুকু কীভাবে চিন্তা করি সেটার উপর ডিপেন্ড করবে আমার মানসিকতা। আমি আসলে এখানে সিনিয়র প্লেয়ার, জুনিয়র প্লেয়ার বা কে কীভাবে চিন্তা করছে সেটা নিয়ে চিন্তা করি না। সেটা চিন্তা করলে আমি আজকে 9 বছর সিলেক্টর হিসেবে কাজ করতে পারতাম না, আমার নামে অনেক বিতর্ক আসতো। ইচ্ছে ছিল নির্বাচক হিসেবে 4 বছর কাজ করবেন, কিন্তু বোর্ড বদলের পর দেশি কোচদের মূল্যায়ন করা হয়। সেই অনুপ্রেরণা থেকেই 1 বছরের মধ্যেই জাতীয় দলের সেরা 15 খোঁজার দায়িত্ব ছেড়ে কোচিংয়ে আগ্রহী হয়েছেন হান্নান। 1 বছরে নানা চ্যালেঞ্জ জয়ের আনন্দ যেমন আছে, রয়ে গেছে সাকিব আল হাসানকে দেশের মাটি থেকে অবসর নিতে দেখতে না পারার আক্ষেপও। সাকিবের রিটায়ারমেন্টটা যদি দেশ থেকে হতো, এটা মনে হয় একটা স্মরণীয় ঘটনা বলা যেতে পারে। কারণ সেই টিম অ্যানাউন্সমেন্টটা, সাকিবের সেই অ্যানাউন্সমেন্টটা আমার মুখ থেকে এসেছিলো যে স্কোয়াডে ছিল, তারপরে দেশে আসতে না পারা, সেই জায়গাটায় আমার মানে লাস্টে একটা মিলেনি আর কি। আমি অ্যানাউন্সমেন্ট করলাম সাকিব টিমে আছে, তারপরে সাকিব এসে রিটায়ারটা করতে পারলো না, সেটা একটা অপরিপূর্ণতা থেকে যায় আমার সিলেকশনের জায়গা থেকে। 1 যুগ আগে কোচিং এর লেভেল 2 পাশ করা হান্নান আসছে ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে কাজ করতে পারেন। এর আগে বিপিএল, ডিপিএল এ কোচিং করানো জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারের ইচ্ছে আছে হাই পারফরম্যান্স ইউনিটের হয়ে কাজ করার। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। বেশ সুন্দর কিন্তু গণমাধ্যম কর্মীদের সঙ্গে ফ্রেমবন্দি হয়ে থাকা। নর্মালি যেটা হয় যে সিলেক্টর যারা থাকেন তাদের সঙ্গে গণমাধ্যম কর্মীদের খুব বেশি মানে বাই প্রোটোকল খুব বেশি তো আসলে আলাপ আলোচনার সুযোগটা থাকে না। এক্স্যাক্টলি, বাট তোমার তো ছিল বিপিএলে, আমরা জানি যে একসাথে কমেন্ট্রি বক্স তোমরা শেয়ার করার সুযোগটা পেয়েছিলে তুমি এবং হান্নান ভাই। সেই জায়গা থেকে তো অবশ্যই কিছু তো তোমাদের মধ্যে অবশ্যই ক্রিকেটীয় আলাপ হয়, সেই জিনিসটা হয়তো বা একটু আঁচ করতে পারা নিশ্চয়ই পেরেছিলে আঁচ করতে, সেটা গোপন রাখলে কিভাবে? ওয়েল, কনফিডেন্সিয়ালিটির জায়গাটা আমার কাছে মনে হয় যে এই সামগ্রিক বিষয়বস্তু নিয়ে যে মানুষটার সঙ্গে কথা বললে আমরা একদম এক্স্যাক্ট ইনফরমেশনটা পাবো, সেই মানুষটা আমাদের সঙ্গে উপস্থিত হচ্ছেন হান্নান সরকার। আমি জানি না আমি কি সাবেক বলবো না বর্তমান বলবো, কারণ এখনো 1 মাসের পিরিয়ডটা বাকি আছে। হান্নান সরকার আসছেন আমাদের সঙ্গে, নির্বাচক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আমি কি সাবেক বলবো না বর্তমান বলবো? না, এখনো তো বর্তমান, এখনো তো এই মাসটা পুরোই রয়ে গেছে, সো এখনো বর্তমানই বলতে হবে। হান্নান ভাই প্লিজ বি সিটেড। থ্যাংক ইউ। আমার খুব স্পেসিফিক কোয়েশ্চেনের জায়গা হান্নান ভাই, সেটা হচ্ছে প্রথমত মঞ্জুরি যেটা জিজ্ঞেস করছিল যে একসঙ্গে তো আমরা কমেন্ট্রি করছি একটা প্ল্যাটফর্মে, সো আমি ইনফরমেশন আগে জানতাম কিনা, ওই প্রসঙ্গে না যাই। আমার যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে, যখনই আপনি এই পদত্যাগের ঘোষণাটা দিয়েছিলেন, সোশ্যাল মিডিয়া এখন খুব আজব একটা জায়গা আমাদের বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায়, কিন্তু একটা মিস ইন্টারপ্রিটেশন চলে যে আপনি হয়তো বা প্রতিবাদ স্বরূপ পদত্যাগ করেছেন, আপনি এই বোর্ডে থাকতে চান না। আমার মনে হয় যে আপনি বিষয়টা ক্লিয়ার করলে ভালো, যে আপনি কেন আসলে পদত্যাগ করেছেন, আপনার নিজের পার্সোনাল ইন্টারেস্টের জায়গা। না, এখানে মেসেজ খুব ক্লিয়ার। আজকে আমি অনেকের সঙ্গে কথা বলেছি, আমার চিন্তাভাবনাটা কোচিংয়ের দিকে একটু বেশি, এটা অনেক আগে থেকেই। আর সিলেকশন জায়গাটা আমার কাছে মনে হয় এটা রেসপেক্টেড একটা জায়গা, চ্যালেঞ্জিং। আমি চ্যালেঞ্জটাকে আসলে সবসময় এনজয় করি, যেটা আমি 8 বছর 8 মাস আমি সিলেকশনের সঙ্গে ছিলাম, যেটা এজ গ্রুপে, তারপরে 1 বছর এইখানে ন্যাশনাল সিলেক্টর হিসেবে। চ্যালেঞ্জটা ইস্যু ছিল না, ইস্যুটা হলো আমার ফিউচার কেরিয়ার। কারণ আমি আসলে দেখছি যে সিলেক্টর হিসেবে হয়তো আমি কন্টিনিউ করলেও 3-4 বছর, তারপরে তো আসলে এটা কন্টিনিউটি থাকাটা স্বাভাবিক না।
তো সেই জায়গা থেকে এরপরে আমাকে হয়তো বা মুভ অন করতে হবে ডিফারেন্ট কোনো জায়গায়, সেই জায়গা থেকেই বেসিক্যালি কোচিংয়ের জায়গাটা বেছে নাও। এবং বর্তমান যেই প্রেক্ষাপট সেখানে আমার কাছে মনে হচ্ছে আমাদের দেশি কোচদের একটা মূল্যায়ন আলাদাভাবে দেওয়া হচ্ছে, স্পেশালি সালাউদ্দিন ভাই ইনক্লুশন, সোহেল ভাইকে টাইগারের হেড কোচ করে দেওয়া, বাকি কোচদেরকে স্যালারি ইনক্রিমেন্ট করে ভালো একটা স্টেজে সম্মান দেওয়া, সেই জায়গা থেকে মনে হয়েছে এখন রাইট টাইম সেখানে মুভ অন করে সেই কোচিং ডিপার্টমেন্টে যদি ক্রিকেট বোর্ডের সুযোগটা থাকে সেখানে কাজ করা, আদারওয়াইজ কোচিংয়ের সঙ্গেই থাকা, ক্রিকেটের সঙ্গেই থাকবো। হয়তো ডিরেক্ট আগে যেটা ছিল সিলেকশনে অনেক ডিসিশন মেকিংয়ের সঙ্গে থাকতাম, এখন হয়তো ডিসিশন মেকিংটা প্লেয়ারদেরকে নিয়ে করতে হবে, তাদেরকে কীভাবে কাজ করবো, তাদের কীভাবে ডেভেলপ করবো, সেই জিনিসটা একটা সময় এসি রুমে বসে করতাম, এখন হয়তো রোদে যে মাঠে করতে হবে। বাট আমি চ্যালেঞ্জটা নেওয়ার অপেক্ষায় রয়েছি। এখন সানস্ক্রিনের ব্যবহারটা একটু বেশি করতে হবে, রাইট? হয়তো করতে হবে, যদি শোতে আসতে হয় তাহলে তো একটু নিজেকে পরিচর্যা করতে হবে। সেক্ষেত্রে মঞ্জুরি আপনাকে ভালো টিপস দিতে পারবে। অবশ্যই। আনান ভাই, আমি আসলে জানতে চাই যে 1 বছর সময়, খুব অল্প একটা সময় আমরা হচ্ছে ন্যাশনাল টিমের নির্বাচক হিসাবে আপনাকে পেলাম, এই জার্নিটা কেমন ছিল এবং ঠিক এই 1 বছর এত অল্প সময়ের মধ্যে ঠিক কোন মুহূর্ত বা কোন ইভেন্টটা আপনাকে এই রিয়েলাইজেশন এনেছে বা এই সেলফ রিয়েলাইজেশনটা এনেছে যে না, আমি আসলে কোচিংয়েই বেসিক্যালি যেতে চাই? এই 1 বছর আসলে জার্নিটা খুব বড় না। ন্যাশনাল সিলেক্টর হিসেবে আমার কন্ট্রাক্ট ছিল 2 বছর, 26 ফেব্রুয়ারি পর্যন্ত আমার কন্ট্রাক্ট রয়েছে। বাট 1 বছর পরে আমার আসলে রিয়েলাইজেশনটা এসেছে দেশের প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে। আমি দেখলাম যে আমাদের ক্রিকেট বোর্ডে ক্রিকেটার তাদের যতটা সম্মান দেওয়া হচ্ছে তার পাশাপাশি কোচদের সম্মানটা বেড়েছে। মানে এই বিষয়টা আমরা আসলে বিভিন্ন সময় আলোচনা করতাম যে আমাদের দেশি কোচদের মূল্যায়নটা একটু কম হচ্ছে। অবশ্যই দেশি কোচদের মূল্যায়নের জায়গা থেকে চিন্তা করলে ক্যাপাবিলিটি, অ্যাবিলিটি এসব জায়গাগুলো আলোচনায় চলে আসে। আমাদের কোচদের কতটুকু মূল্যায়ন করবে সেটা তার জাজমেন্টের বিষয়টা ঠিক করবে সেই কোচ নিজেই। সেখান থেকে হয়তো ওই জাজমেন্টের জায়গা থেকে কিছু মূল্যায়ন কম হতো, আবার কিছু জায়গায় ছিল যারা জাজমেন্টে মূল্যায়ন বেশি পাওয়া উচিত সেই জায়গাটাও মূল্যায়ন সঠিকভাবে পাচ্ছিল না। বাট আমরা রিসেন্টলি দেখছি সেখানে মূল্যায়নটা করা হচ্ছে। তো 1 বছর আসলে আমি মনে করি যে খুব লম্বা সময় না, কিন্তু আমি 1 বছরে কাছ থেকে দেখার পর আমার কাছে মনে হয়েছে যে কোচদের মূল্যায়নটা বেড়েছে। তবে 1 বছরে আমার কাছে চ্যালেঞ্জ বলতে আমি আসলে চ্যালেঞ্জ সবসময় নিয়েছি। অ্যাচিভমেন্ট বা ভালো কিছু যদি আপনি বলেন, আমার কাছে মনে হয় যে এই 1 বছর টিম সিলেকশনে খুব বেশি বিতর্কের সৃষ্টি হয়নি। টিম সিলেকশনে আসলে 2-1টা জায়গা সবসময় বিতর্কিত থাকে, সেখানে কেন কে ছিল সেটা ক্লিয়ারিফিকেশন কিন্তু আমাদের চিফ সিলেক্টর লিপু ভাই, রাজ্জাক বা আমি বিভিন্ন সময় এসে আমরা ক্লিয়ার করেছি। তারপরে সেটা নিয়ে খুব বেশি বিতর্কের সম্মুখীন আমাদের হতে হয়নি। আর চ্যালেঞ্জ বলতে আমাদের অস্ট্রেলিয়া যখন এইচপি টিমটা গেল, তখন পাকিস্তান এ টিম গেল, পাকিস্তানের টেস্ট সিরিজ ছিল, 3টা টিম একসঙ্গে আমাদেরকে গঠন করতে হয়েছিল। ওই সময়টা আমাদের একটা চ্যালেঞ্জ ছিল যে 45 জন প্লেয়ারকে আমাদের কোথায় কীভাবে প্লেস করবে, ডিফারেন্ট ফরম্যাটের খেলা ছিল। সেই জায়গায় আমাদের একটা ভালো ওয়ার্কআউট করতে হয়েছিল। সেখানে আমি মোটামুটি ভালো ভূমিকা রাখার চেষ্টা করেছি, আমাদের 2 সিলেক্টর আমরা 3 জন মিলেই। সেই জায়গাটা চ্যালেঞ্জটা ছিল, বাট সেটা আমরা খুব পজিটিভলি হ্যান্ডেল করতে পেরেছি। আর এটা আসলে 1 বছর খুব বেশি সময় না, বাট আমার কাছে মনে হচ্ছে আসলে সময়টা না, আমি আমার লাইফের ফিউচার চিন্তা যখন করতে যাই তখন আমার কাছে মনে হচ্ছে একটা সময়ের পরে এখান থেকে আমাকে সরে যেতে হবে। যেটা আমরা দেখেছি যে অনেকেই, মানে সুমন ভাই, নান্নু ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, নান্নু ভাই আজকে ফোন দিয়েছিল, সুমন ভাইয়ের সঙ্গে কালকে কথা হয়েছে। তো ওনারাও আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে যে আসলে এই সময়টা এই ধরনের সিদ্ধান্তটা হয়তো রাইট একটা সিদ্ধান্ত হতে যায়। হান্নান ভাই, যখন কমেন্ট্রি করছে আমরা যে ফিডব্যাকগুলো পাই, সেই ফিডব্যাকে একটা জায়গা খুব মজার, অডিয়েন্সের ফিডব্যাক, আশেপাশের মানুষের ফিডব্যাক, সেটা হচ্ছে আমি যখন একসঙ্গে কমেন্ট্রি করছি অনেকে অ্যানালাইসিস পার্টটা একটু পছন্দ করছে। সো ওই অ্যানালাইসিস পার্টটা মানে তো হচ্ছে যে গেম সেন্সের জায়গাটা, ম্যাচ রিডিংয়ের জায়গাটা খুব ইম্পর্টেন্ট। হান্নান সরকার অ্যাজ আ কোচ নিজেকে আসলে কিভাবে দেখে বা আপনার প্রিপারেশনের জায়গাটা কতটুকু আছে, ওইটা যদি আপনি একটু স্বচ্ছতার সঙ্গে বলেন। আমার কাছে মনে হয় যে মানে আপনি প্রেডিক্ট করা সঙ্গে সেটাকে এক্সিকিউশন করার ক্ষেত্রে রাইট ডিসিশনটা রাইট টাইমে নেওয়া খুব জরুরি। আমি যেহেতু খেলা ছাড়ার পরেই আমি অনেক আর্লি খেলা ছেড়ে দিয়েছি, 2011তেই খেলা ছেড়ে দিয়েছি। আমার সঙ্গে বন্ধুবান্ধব যারা ছিল লাইক রাজিন সালে, তাপস, বৈশ্য, অলোক আমাদের জুনিয়র বা জুনিয়র ফ্রেন্ড, তুষার, ইমরান, এরা কিন্তু অনেক লম্বা সময় ক্যারি করেছে। আমি অনেক আর্লি ছেড়ে দেওয়ার পরেই কিন্তু আমি কোচিংয়ে ছিলাম। আমি 4 বছর প্রিমিয়ার লিগে কোচিং করেছি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে, বিপিএল আমি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে 4 বছর করেছি। তার সঙ্গে আমি ন্যাশনাল লিগে ফার্স্ট ক্লাস টিমে হেড কোচ হিসেবে কাজ করেছি। তারপরে হঠাৎ করে সিলেকশনে চলে আসা। সো কোচিংয়ে আমার মনে হয় যে এটা খুব ইম্পর্টেন্ট যে প্লেয়ারদেরকে কীভাবে গাইড করতে হয়। প্রতিটা প্লেয়ারই কিন্তু ক্যাপাবল। আপনি প্রতিটা দলের প্লেয়ার দেখেন, নাইম শেখ ফর এক্সাম্পল আগের ম্যাচে 100 করলো, পরের ম্যাচে 0 করলো, তার মানে নাইম শেখের ক্যাপাবিলিটি আছে। সেটা কখন কীভাবে করতে হবে, এক্সিকিউশনটা কীভাবে করতে হবে, এখানে টেকনিক্যাল বিষয়ের পাশাপাশি কিন্তু মেন্টাল কিছু বিষয় থাকে, মোটিভেশনাল। তো আমি হয়তো সিলেক্টর হিসেবে গত 9 বছরে মোটিভেশনাল কাজটা অনেকের সঙ্গে করেছি, বা টেকনিক্যাল বিষয়ে কাজ ডিরেক্টলি করার সুযোগ পাইনি। বাট আমার কাছে মনে হয়েছে, আমি কাজ থেকে দেখার পরে মনে হচ্ছে প্লেয়ারদের সঙ্গে টেকনিক্যাল কিছু কাজ রয়েছে যেটা আমার জায়গা থেকে আমি করতে পারি, বা আমার কাছে মনে হচ্ছে এটা করা উচিত, যেটা সিলেক্টর হিসেবে আমার করার রাইটস নেই, যে কারণে আমি কোচদের সঙ্গে যে সেটা খুব বেশি করার সুযোগটাও হয়নি।
আমি ফিল করেছি আমি হয়তো মাঠে গেলে সেই কাজটা করার সুযোগ হবে। মোটিভেশনাল কাজ তো করছি, সেটার সঙ্গে যদি টেকনিক্যাল কাজটাও একসঙ্গে করা যায় হয়তো বা আমিও উপকৃত হব। আমি শিওর যে আমাদের যারা আপকামিং প্লেয়ার ইভেন ফিউচারে যারা বাংলাদেশকে আরও লম্বা সময় সার্ভিস দেয় তাদের সঙ্গে কাজ করার সেই সুযোগটা আমি কাজে লাগাতে চাই। এবং এখানে অনেক প্লেয়ার রয়েছে যাদের সঙ্গে আমি অলরেডি কাজ করি, আপনি জানেন। সেই প্লেয়ারদের সঙ্গে আমি কাজ করার সুযোগটা হয়তো ফিল্ডে যেয়ে করার সুযোগটা হবে, যেটা এতদিন পাচ্ছিলাম না। সো কোচিং পয়েন্ট অফ ভিউ থেকে আমার কাছে মনে হচ্ছে এই জাজমেন্টটা কার সঙ্গে কোথায় কীভাবে টেকনিক্যাল কাজ করতে হবে, মেন্টাল কাজ করতে হবে, সেই কাজটা করাটা খুব জরুরি, যেটা আমার মনে হয় যে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে শিখেছি, সেটাই আমি কাজে লাগানোর চেষ্টা করি। আমি এই জায়গাটা আরেকটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে একটা সময় আমাদের দেশে প্রচলিত ছিল যে যেই কোচ যত ভালো বল থ্রো করতে পারে সে তত ভালো কোচ, এরকম একটা ধারণা প্রচলিত ছিল। দিন বদলেছে, এখন ডেভেলপমেন্ট প্রসিডিউরের কোচও আমরা দেখতে পাই, আবার স্ট্র্যাটেজি বেসড কোচও আমরা দেখতে পাই। দুই ধরনের কাজ, একটা ডেভেলপমেন্ট প্রসিডিউর, একটা স্ট্র্যাটেজি বেসড। আপনার পছন্দের জায়গাটা বা আপনার চয়েস অফ ইন্টারেস্ট কোনটা? আপনি কি ডেভেলপমেন্ট কোচ হতে চান নাকি স্ট্র্যাটেজিক প্ল্যানার বেসড কোচ হতে চান? স্ট্র্যাটেজি আসলে করাটা কিন্তু আপনি করতে পারেন। আমার যে এক্সপিরিয়েন্স রয়েছে আমি হয়তো স্ট্র্যাটেজি করতে পারবো, কিন্তু ডেভেলপমেন্টের যে কাজটা সেটা অনেক চ্যালেঞ্জিং। আমি আসলে সেটা থেকে কাজ শিখতে চাই। আপনি আজকে দেখেন সালাউদ্দিন ভাই যেই স্টেজে পৌঁছে গেছেন, বা সোহেল ভাই, যারা এখন আমাদের দুইটা টপ জায়গায় কাজ করেছেন বাংলাদেশ টিমে এবং টাইগারে, ওনারা কিন্তু ওই ডেভেলপমেন্টের কাজ করেই কিন্তু নিজেদেরকে ডেভেলপ করেছে। আজকে সালাউদ্দিন ভাই যখন বাংলাদেশ টিমের বাইরে ছিলেন তখন কিন্তু ডেভেলপমেন্টের কাজগুলোই করেছেন, আপকামিং প্লেয়ারদের সঙ্গে করেছেন, প্রমিজিং প্লেয়ার, পাশাপাশি একাডেমি বাচ্চাদের সঙ্গে করেছেন। সো আমার ওই কাজটাও করতে হবে, সঙ্গে স্ট্র্যাটেজিক যেই কাজ করার সুযোগ রয়েছে। ফর এক্সাম্পল এইচপি, এখানে কিন্তু ডেভেলপমেন্টের বেশ জায়গা রয়েছে। আমি এইচপির ব্যাপারে ইন্টারেস্ট আমার শো করেছি, বা আমার ইন্টারেস্ট রয়েছে, বিকজ আমি 2 বছর দেখেছি কাজ থেকে। সেখানে কিন্তু ডেভেলপ, ফর এক্সাম্পল অমিত হাসান একটা প্লেয়ার, আমরা জানি ফার্স্ট ক্লাস এবার হাইস্ট রান গেটার। ওর কিছু জায়গায় আমার মনে হয় যে কাজ করার জায়গা রয়েছে, যেই কাজটা হয়তো এজ এ সিলেক্টর আমি করতে পারিনি, কিন্তু আমি ওই জায়গায় যদি কাজ করতে পারি, ওইখানে যদি আমি তার ডেভেলপমেন্ট করতে পারি, সেটা আমার একটা অ্যাচিভমেন্ট হবে। ঠিক একইভাবে অমিতের মতো আরও অনেক প্লেয়ার রয়েছে। আমি যে কোনো পেস বোলার বা তাদের স্ট্র্যাটেজিক কিছু কাজ রয়েছে, যেমন পেস বোলারদের আমি হয়তো টেকনিক্যালি, ফর এক্সাম্পল তারেক আজিজের মতো হয়তো টেকনিক্যালি অত ডিপে অনেক কিছু নাও জানতে পারি, নাও করতে পারি, কিন্তু ওর ওই গেম সেন্স, স্ট্র্যাটেজিক কিছু কাজ রয়েছে যেই জায়গাটা আমি হয়তো আমার ইনপুটটা দিতে পারবো। সো এরকম দুইটার সংমিশ্রণই আসলে লাগবে। বাট ডেভেলপমেন্টের জায়গাটা কাজ করাটা অনেক চ্যালেঞ্জিং এবং এনজয়েবল। সেটা করতে পারলে কিন্তু একটা স্যাটিসফ্যাকশন চলে আসে যখন আপনি সাকসেসটা পাবেন। সো আমি আসলে দুইটার সংমিশ্রণ রেখেই ইনশাল্লাহ কাজ করবো আশা করছি। একটা বিরতি নিয়ে আসে। আই হোপ মঞ্জুরের অনেক কোয়েশ্চেন জমা আছে, সেই কোয়েশ্চেনগুলো আমরা শুনতে চাই, হান্নান সরকারের অ্যান্সার শুনতে চাই। একটা স্ট্র্যাটেজিক টাইম আউট নিচ্ছে। সো স্টে টিউনড। হান্নান সরকার আমাদের সঙ্গে আছেন, আমরা ফিরবো হান্নান ভাইয়ের কাছে। তার আগে একটা আপডেট দর্শকদেরকে দিয়ে আসি। বিপিএল প্লে অফের প্রসঙ্গ, এলিমিনেটরে সোমবার দুপুর 1:30টায় মাঠে নামছে রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্স। 12 ম্যাচে 8 জয়ে 16 পয়েন্ট নিয়ে 3-এ থেকে লিগ পর্ব শেষ করে রংপুর রাইডার্স। সমান ম্যাচে 6 জয় 12 পয়েন্ট নিয়ে 4-এ অবস্থান ছিল খুলনার। এই ম্যাচে জয়ী দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। এরপর প্রথম কোয়ালিফায়ারের সন্ধ্যা 6:30টায় ফরচুন বরিশালের মুখোমুখি হবে চিটাগাং কিংস। জিতলেই এক দল নিশ্চিত করবে ফাইনাল, হারা দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। 12 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে টেবিলে টপার হয়ে লিগ পর্ব শেষ করে বরিশাল। অপরদিকে 16 পয়েন্ট নিয়ে 2-এ থেকে প্লে অফ নিশ্চিত করে চিটাগাং। হান্নান ভাই, আমার একটা প্রশ্ন আছে, সেটা আপনি দীর্ঘদিন সময় এইচ লেভেলের সাথে কাজ করেছেন নির্বাচক হিসেবে। সো যারা পাইপলাইনে ক্রিকেটার আছেন, যারা আসছে এবং যারা আসবেন, তাদের ব্যাপারে আপনার পুরোপুরি জ্ঞান আছে যে কারা কীরকম খেলে বা কাদের স্ট্র্যাটেজি কোন দিকে বেটার। তাদের জন্য এটা একটা অ্যাডভান্টেজ হতে যাচ্ছে কিনা আপনি যদি কোচিংয়ে তাদেরকে আরও টেকনিক্যালি আরও বেশি কোচ করতে পারেন? আমি ওদের সম্পর্কে বেশ ভালোই জানি। আপনি এখন যদি বাংলাদেশ দলে দেখেন তো ওই দিদার তামিম থেকে শুরু করে যারা রয়েছে, জয় বা শরীফুল, যারাই রয়েছে, তানজিম সাকিব, এদের সঙ্গে আমি যেহেতু 1.5 বছর এক সময় লম্বা সময় কাটিয়েছি, তাদের সম্পর্কে খুব ভালো জানি। তাদের ব্যাটিং থেকে শুরু করে তাদের মানসিকতা, তাদের ফুড হ্যাবিট, অনেক কিছু জানি। ইভেন এখনও তাদের সঙ্গে যেহেতু কমিউনিকেশনটা আছে, সিনিয়র লেভেলে তাদের সঙ্গে কাজ করার সুযোগ থাকলে অবশ্যই আমার বিশ্বাস যে কাজ করাটা আমার জন্য সহজ হবে। তারপরে যারা রয়েছে, আপনি যদি মাহফুজ রাব্বি, শান আলম বা আরিফুল, শিবলি, যাদের কথা বলি, এদের সঙ্গে আমি কাজ করেছি। আপকামিং প্লেয়ার আজিজুল হাকিম, তামিম, তারা আমার সঙ্গে 15-এ ছিল, 17-এ ছিল। সো টিল এই 19 পর্যন্ত যারা এখন খেলছে তাদের পর্যন্ত আমি খুব ভালো মতো তাদের ভিতরটা জানি। তারপরে যারা আন্ডার 17 আছে তাদের সম্পর্কে আমি একটু কম জানি। বাট যেহেতু প্রায় 9 বছরের কাছাকাছি এখানে রয়েছে, 8 বছর আমি এইচ গ্রুপ সিলেক্টর ছিলাম, সেখানে তাদের ওই অ্যাটাচমেন্টটা থাকার কারণে তাদের একটা বিশ্বাস আমার উপর রয়েছে এবং আমারও একটা ট্রাস্ট তাদের উপর তৈরি হয়েছে। সেখান থেকে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা খুব ইজিয়ার। কোচিং করতে গেলে নিশ্চিতভাবেই এই সময়ের মধ্যে কিন্তু তারা অনেক চেঞ্জ হয়েছে, তাদের আপগ্রেড হয়েছে, কারো প্লেয়ারে হয়তো কিছু চেঞ্জেস এসেছে। সেই জায়গাটা কাজ করতে গেলে আরও ডিপে যে অবশ্যই আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকবে। বাট এখন পর্যন্ত তাদের সঙ্গে কাজ করার যে স্বপ্নটা সেটা আমার পূরণ হবে আশা করছি সামনেই। বেশ কিছু প্লেয়ারের সঙ্গে অলরেডি আমাকে সকালবেলা অনেকে ফোন করেছে,
ইভেন এই বিষয়টা আমি যখন চিন্তা করছি অনেকের সঙ্গে আমার শেয়ারিং হয়েছিল, তারাও চাচ্ছিল যে স্যার আপনি যদি কন্টিনিউ করেন সিলেকশন সেটাও আমাদের জন্য ভালো, যদি না হয় তাহলে মাঠে আসলেও ভালো হবে। সো নিশ্চিতভাবে আমিও ওয়েট করছি, তবে তারা যতটুকু উপকৃত হবে আমিও যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকবে। আপনি আপগ্রেডেশনের কথা বললেন, প্লেয়ারদের যেমন আপগ্রেডেশনের জায়গা আছে, কোচদের আপগ্রেডেশনের অনেক জায়গা আছে, এবং কোচিং যতটা প্র্যাকটিক্যাল আবার ততটা থিওরিটিক্যালও। সো থিওরিটিক্যাল নলেজটা খুব ইম্পর্টেন্ট। আপনি লেভেল 1 করেছেন, লেভেল 2 করেছেন, বাট কোচিংয়ের আরও ধাপ আছে। স্পোর্টস সায়েন্স এখন ইনক্লুড হয়েছে, বায়োমেকানিক্স নিয়ে অনেক পড়াশোনার জায়গা আছে। তো এই জায়গাটা আপনার কাছে কি মনে হয় যে আরও যদি প্রপার ট্রেনিংয়ের জায়গাটা বাংলাদেশের কোচেরা পেত বা আপনি ব্যক্তিগতভাবে পেতেন, আপনার থিওরিটিক্যাল নলেজটাকে আরও শার্প করতে পারতেন? বদর ভবিষ্যতে সেদিকে লক্ষ্য আছে কিনা? 100%। এবং এটা নিয়ে কিন্তু আমাদের কোচ ফাহিম স্যার, তারপরে ফাহিম সিনা, তাদের সঙ্গে আমার অনেক আলাপ হয়। মানে ফাহিম সিনা এই বিষয়টা, যেহেতু গেম ডেভেলপমেন্টে ফাহিম সিনা চেয়ারম্যান, এর আগেও ভাইস চেয়ারম্যান ছিলেন, তার সঙ্গে আমার অনেক আগে থেকেই সম্পর্কটার কারণে এইসব বিষয় নিয়ে সবসময় কথা হয়। এই বিষয়টাতে ক্রিকেট বোর্ড খুব ডিপলি ফোকাস করবে এবার, যেটা প্ল্যান হয়েছে। এবং আমি নিজেও ফিল করি যে আমি আসলে লেভেল 2 করার পরে খুব বেশি আগাতে পারিনি, বিকজ সিলেকশনে চলে এসেছি। লেভেল 3টা আমার করার স্বপ্ন রয়েছে। এবং আপগ্রেডেশনের যে ব্যাপারটা, আসলে এই যুগে কোচিং করতে গেলে বায়োমেকানিক্স, তারপরে এই আপগ্রেডেশনের ব্যাপারগুলো কিন্তু আরও অনেক ডিপে ঢুকে কাজ করতে হবে। জাস্ট ওই গেলাম, কোচিং করলাম, চলে আসলাম, বট বেলে ক্যাচিং করালাম, ফিল্ডিং করলাম, কিছু কথা বললাম, ব্যাপারটা এরকম না। আরও বেশি এটা প্রমাণহীন। দেখেন আপনি সোহেল ভাই খুব বড় লেভেলে অনেকদিন খেলেনি, কিন্তু তার এই পড়াশোনাটা তাকে বেশ ভালো ব্যাক করেছে। সালাউদ্দিন ভাইয়ের ক্ষেত্রেও সেম। আমরা হয়তো ন্যাশনাল টিমে খেলেছি, ওয়ার্ল্ড কাপ, টেস্ট বা অনেক কিছুই খেলেছি ইন্টারন্যাশনাল, কিন্তু ওনারা সেটা না খেলেও তারা এই জায়গাটাই কিন্তু অন্যদের চেয়ে নিজেদেরকে আলাদা করে নিয়েছেন। সো নিশ্চিতভাবে আমার হয়তো প্লেয়িং ব্যাকগ্রাউন্ডটা আমাকে অনেক হেল্প করবে, কিন্তু এইসব জায়গায় আমাকে ডেভেলপ করার জন্য অবশ্যই নিজেদেরকে আপগ্রেড করতে হবে, পড়াশোনা করতে হবে। আসলে তার কোনো বিকল্প নেই। পড়াশোনা বলতে বোঝাচ্ছি অবশ্যই স্টাডি করতে হবে, যেটা হলো তাদের সঙ্গে মিশে, সঙ্গে কাগজে কলমে পড়ালেখার মাধ্যমে কিছু কোর্সেস করতে হবে। সেই জায়গাগুলোকে নিজেকে ডেভেলপ করলেই আসলে ওই জায়গাটায় রিচ করানো সম্ভব। আমি আসলে জানতে চাই যে প্রত্যেকটা জিনিসেরই তো একটা এইম থাকে। সো আমরা যদি কোচিংয়ের জায়গাটা ধরি, তাহলে সেটা পরিসীমা বিশাল বড়, নট অনলি ঘরোয়া লিগ বা ন্যাশনাল টিমের জন্য, বাট অলসো ইন্টারন্যাশনালি কাজ করার। কম্পিটিটিভ ক্রিকেটের কথা বলতে গেলে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোই সবার আগে আসে। সেই জায়গাগুলোতে আমরা দেখি যে আমাদের দেশি কোচগুলা খুব একটা ওভাবে করে কাজ করতে পারেন না, হয়তোবা আমাদের স্টাফের সেই জায়গাটাতে একটা লিমিটেশন আছে। সেই জায়গাটাতে আপনার টার্গেটটা আসলে কোনখানে? এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আমাদের যে কোনো একটা কাজ করার ক্ষেত্রে আমাদের গোলটা কিন্তু আগে সেট করতে হয়। সেই গোলটা সেট করার ক্ষেত্রে আমি সেই গোলে রিচ করার জন্য আমাকে নিজেকে আগে প্রস্তুত করতে হবে। সেই প্রস্তুতের কাজটা আমি কিভাবে করছি সেটার উপর ডিপেন্ড করবে আমি সেই গোল পৌঁছাতে পারবো কিনা। আমি এখন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো, যেটা যদি আমরা দেখি সারা ওয়ার্ল্ডে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বাইরের কিন্তু অনেক কোচ নেওয়া হয়। ইভেন আমাদের দেশে আমরা বাইরে থেকে কোচ হায়ার করি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে। আমাদের কোচদের যদি সেই অ্যাবিলিটি হয়, আমি শিওর যে আমাদের এখান থেকেও নিয়ে যাবে। এখানে একটা বিষয় কি, আপনি যখনই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বাইরের জায়গায় কোনো জায়গায় কোচিং করাতে যাবেন, তারা তাদের কোচিং ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি তার প্লেয়িং ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দেখে। ফর এক্সাম্পল, আমি যদি দেখি মুশফিক, তামিম, রিয়াদ বা সাকিব, এরা যদি খেলা ছেড়ে দেয় একটা সময়ের পরে, তারা যখন কোচিংয়ে আসবেন, যদি এদের মধ্যে কেউ আসেন, সেখানে দেখবেন আপনি তারা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করে বেড়াচ্ছে, বিকজ তাদের প্লেয়িং ব্যাকগ্রাউন্ড। আমাদের যারা এখন কোচিং করাচ্ছেন তাদের কোচিং ব্যাকগ্রাউন্ডটা হয়তো যথেষ্ট স্ট্রং, কিন্তু ওই যে প্লেয়িং ব্যাকগ্রাউন্ডটা তাদের সঙ্গে পারমিট করে না ওই ফ্র্যাঞ্চাইজিগুলোতে বা ওই সব জায়গায় ডিমান্ড ফুলফিল করার ক্ষেত্রে। তো আমরা যারা এখন ফর্মার প্লেয়াররা এই কোচিংয়ে এসেছি, আমি আছি, রাজিন, তারেক, তুষার, ইমরান থেকে শুরু করে তালহা, জুবায়ের, নাজমুল, অনেকেই রয়েছে, সবাই কিন্তু ইন্টারন্যাশনাল খেলা প্লেয়ার। তো তাদের কোচিং ব্যাকগ্রাউন্ডটা যখন আরও স্ট্রং হবে, এই ইন্টারন্যাশনাল ব্যাকগ্রাউন্ডটার সহায়তা নিয়ে তারা কিন্তু তখন সেই জায়গায় রিচ করতে পারবে। সো আলটিমেটলি আমার টার্গেট তো অবশ্যই বাংলাদেশ টিমের হয়ে কাজ করার স্বপ্ন নিয়ে আগাবো। তার পাশাপাশি অবশ্যই ভালো করার পেছনে আমি ফ্র্যাঞ্চাইজির দিকে নজর রাখতে পারবো। বেস্ট অফ লাক ফর দ্যাট। এবং থ্যাংক ইউ সো মাচ ফর বিং সো স্পোর্টিভ, এবং আপনি সিলেক্টর হিসেবে বেশ ভালো দায়িত্ব পালন করেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। থ্যাংক ইউ আপনাদের। দর্শক, হান্নান সরকার ছিলেন আমাদের সঙ্গে, আর এই ছিল আজকের স্পোর্টস। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।